ভালোভাবে বুঝবো, তারপরে দেখব এই আন্দোলনে কংগ্রেসের ভূমিকা কতখানি ছিল এবং কৃষকরা কতটা যোগদান করে। ঠিক আছে, তো তৎকালীন যে বড়লাট, সেই সময় বড়লাট ছিল লর্ড কার্জন। তিনি কি করেন, তিনি বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন। কিভাবে ভাগ করবেন, তিনি ঠিক করেন যে যেই দিকে মুসলিমের সংখ্যা বেশি, যেই দিকে মুসলিমের সংখ্যা বেশি সেদিকটাকে বলা হবে পূর্ববঙ্গ, আর যেদিকে হিন্দুদের সংখ্যা বেশি সেদিকটাকে বলা হবে কি, সেদিকটাকে বলা হবে পশ্চিমবঙ্গ। তো এইভাবে বাংলাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে কি সুবিধা হবে, এতে লর্ড কার্জন মানে ইংরেজদের একটাই সুবিধা হবে যে যেদিকে মুসলিমদের সংখ্যা বেশি, যেদিকে মুসলিমরা বেশি সংখ্যায়, সেদিকে হিন্দুরা কিন্তু সংখ্যায় কিন্তু কম। এর ফলে কি হবে, হিন্দু মুসলিমদের মধ্যে একটা দাঙ্গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কারণটা হচ্ছে একটাই যে যেখানে মুসলিম বেশি বা যেখানে হিন্দু বেশি সেখানে কি হবে, সেখানে হচ্ছে যেখানে হিন্দু বেশি সেখানকার মুসলিমরা হিন্দুদের থেকে একটু ভয়ে থাকবে, আর যেখানে মুসলিম বেশি সেখানকার হিন্দুরা মুসলিমদের থেকে একটু ভয়ে থাকবে। তো এটা একটা গন্ডগোলের সৃষ্টি হতে পারে। তো সেই উদ্দেশ্যকে সফল করার জন্য লর্ড কার্জন কি করে, বাংলাকে ভাগ করার সিদ্ধান্ত নেয়, যাতে হিন্দু মুসলিমদের মধ্যে যে একতা সেটাকে নষ্ট করা যায়। ঠিক আছে, তো আমরা কি পড়লাম যে লর্ড কার্জন বাংলাকে প্রথম ভাগ করার সিদ্ধান্ত নেয়। এখন গেল লর্ড কার্জন। এখন আমরা পড়ব যে এই যে লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে নিল, তখন আমাদের বাংলাতে যে সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তি ছিল সেই সমস্ত ব্যক্তিরা কিভাবে এই আন্দোলনকে সফল করেছিল, এই বঙ্গভঙ্গকে রোধ করেছিল, কিভাবে তারা আটকিয়েছিল। তো তারা কি করে, তারা একটা বিশাল বড় একটা আন্দোলন সৃষ্টি করে। ঠিক আছে, তো এই আন্দোলন কি করে, এই আন্দোলনের নাম হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বাংলাকে ভাগ করতে আমরা দিব না, এই আন্দোলনকে বলা হয়ে থাকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ঠিক আছে, এরপরে কি হলো, আন্দোলনের প্রকার, কিভাবে এই আন্দোলনকে সফল করা হবে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আন্দোলনটা আমরা করছি কিভাবে করব, আন্দোলনটাকে আমরা কিভাবে সফল করব। এই সফল করা হয়েছিল আমাদের দেশে যে সমস্ত ইংরেজদের জিনিসপত্র বিক্রি হতো সেগুলোকে বাদ দিয়ে আমরা ঠিক করলাম আন্দোলন করব। কেমন করে করব, ইংরেজদের জিনিসপত্র আমরা কিনবো না, তার পরিবর্তে আমাদের দেশে উৎপাদন হওয়া জিনিসপত্র আমরা কিনব এবং আমরা ইংরেজদেরকে হার মানাবো আমাদের সামনে। ঠিক আছে, তো জাতীয় কংগ্রেসের ভূমিকা কি ছিল সেটাও আমরা আজকে দেখব। জাতীয় কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই আন্দোলনে। ঠিক আছে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এই বঙ্গভঙ্গকে গভীর জাতীয় বিপর্যয় বলেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যে বঙ্গভঙ্গকে। ঠিক আছে, বাংলা যদি ভাগ হয়ে যায় তাহলে একটা বিশাল বড় একটা বিপর্যয় আসতে পারে। দেখব যে কৃষকদের যোগদান কতটা খানি ছিল। কৃষকদের আন্দোলনে খুব একটা বেশি যে যোগদান সেটা কিন্তু দেখতে পাওয়া যায়নি। ঠিক আছে, কৃষকদের যোগদান খুব সামান্যই দেখতে পাওয়া গিয়েছিল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে অহিংসা অসহযোগ আন্দোলন। 1920 সালে কলকাতায় যখন কংগ্রেসের সভা হচ্ছিল বা সম্মেলন হচ্ছিল, সেখানকার সভাপতি ছিলেন লালা রাজপথ রায়। সেখানকার সভাপতি কে ছিল, লালা রাজপথ রায়। লালা রাজপথ রায়ের সভাপতিত্বে অহিংসা অসহযোগ যে আন্দোলন করা হবে সেটার প্রস্তাব গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে ছাত্রদের মনে যে অহিংসা অসহযোগ আন্দোলনটা আসলে কি। অহিংসা কথাটা মানে কি, অহিংসা মানে হচ্ছে যেখানে আমরা কোনো মারামারি গণ্ডগোলের মধ্যে যাব না, আমরা শান্তশিষ্টভাবে আন্দোলন করব। ঠিক আছে, আমরা কোনো গণ্ডগোল করব না। কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই, ছাত্রদের মধ্যে বা যুবকদের মধ্যে মারামারি গণ্ডগোল করার যে প্রবণতা সেটা কিন্তু খুব বেশি। তারা মনে করে যে মারামারি গণ্ডগোল করে কিন্তু আমরা যে কোনো আন্দোলনকে কিন্তু খুব সহজে, খুব সফলভাবে, খুব তাড়াতাড়ি করে কিন্তু আমরা করতে পারি। কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেটা না। আমরা যখন মারামারি গণ্ডগোলের মধ্যে দিয়ে কোনো আন্দোলনকে করব, তখন সেখানে যদি কোনো পুলিশ বা ইংরেজরা যদি গুলি চালায়, মোটামুটি কয়েকজন লোকের যদি মৃত্যু ঘটে, তাহলে কিন্তু আমাদের মনোবল কিন্তু দুর্বল হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, খুব সহজেই আমরা কিন্তু হার মেনে নেব। তো সেই জন্যই বলা হয় যে মারামারি গণ্ডগোল করলে কিন্তু আমাদের কিন্তু অসুবিধা হতে পারে এবং আমরা কিন্তু আন্দোলনকে কিন্তু বেশি দিন কিন্তু নিয়ে যেতে কিন্তু পারবো না। তো সেজন্য সবসময়, ঠিক আছে, গান্ধীজি সবসময় মনে করতো যে অহিংসার মাধ্যমেই আমাদেরকে আন্দোলনকে চালিয়ে যেতে হবে এবং সেই পথকে অনুসরণ করেই 1920 সালে
কংগ্রেসের যে সম্মেলন হয় সেই সম্মেলনে প্রস্তাব গ্রহণ করা হয় যে অহিংসা অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়। অহিংসা অসহযোগ আন্দোলনটা এটা যে আমরা ইংরেজদের সাথে থাকবো না, ইংরেজদের যে কোনো কাজকর্ম, যে কোনো কিছুতে, সরকারি অফিসে, আদালতে, স্কুলে, হাসপাতালে, যে কোনো কিছুতে আমরা ইংরেজদের সহযোগিতা করব না, তাদের থেকে আমরা দূরে সরে থাকব। এটাকেই বলা হয়ে থাকে অহিংসা অসহযোগ আন্দোলন। গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই আন্দোলনকে গান্ধীজির ভূমিকা কিন্তু অপরিসীম ছিল। ঠিক আছে, গান্ধীজি অনেকটাই সাহায্য করেছিল এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য। তাছাড়া কংগ্রেসে আরও অন্যান্য নেতা ছিল, তাদেরও কিন্তু ভূমিকা কিন্তু মনে রাখার মতো। ঠিক আছে, এরপরে যেটা আছে সেটা আমরা পড়ব অহিংসা অসহযোগ আন্দোলন কোন কোন জায়গাতে সবথেকে বেশি আকার ধারণ করে। আমাদের পশ্চিমবঙ্গের কথা বাদ দিলে কিন্তু হবে না। আজকের পশ্চিমবঙ্গ সেই সময় কিন্তু সেটা কিন্তু বাংলা ছিল। ঠিক আছে, তো আমাদের বাংলাতে বিভিন্ন জায়গাতে এই আন্দোলন কিন্তু বিশাল রূপ ধারণ করেছিল। যেমন হচ্ছে মেদিনীপুর, পাবনা, বীরভূম, চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, আরও অনেক জায়গা আছে সেখানে লেখা সম্ভব হয়নি। তোমরা অবশ্যই সেগুলো কিন্তু বই থেকে মুখস্থ করবে। ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে প্রচুর পরিমাণে কৃষকরা এই অহিংসা অসহযোগ আন্দোলনে নেমে আসে। তারা যোগদান করে, তারা আন্দোলনকে সফল করার জন্য তারা যোগদান করে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সেটাও কিন্তু না, শুধুমাত্র যে বাংলা সেটা কিন্তু না, বাংলা বাদ দিয়েও বিভিন্ন জায়গা যেমন বিহার, উত্তরপ্রদেশের রায়বেরেলি, প্রতাপগড়, এই সমস্ত জায়গা থেকে প্রচুর সংখ্যক কৃষক এই আন্দোলনে কিন্তু যোগদান করে। যেমন বিহারে এই অসহযোগ আন্দোলনকে সফল করার পেছনে একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিল, তার নাম হচ্ছে স্বামী বিদ্যানন্দ। এই স্বামী বিদ্যানন্দের ভূমিকা কিন্তু অপরিসীম ছিল। কৃষকদেরকে বাইরে বের করে নিয়ে এসে তাদেরকে আন্দোলনে সামিল করা, একসাথে মিলে আন্দোলন করা, এই সব কিছুর মধ্যে এই স্বামী বিদ্যানন্দের ভূমিকা কিন্তু বিহারে অপরিসীম ছিল। ঠিক আছে, এরপরে যার নাম আসে সে হচ্ছে উত্তরপ্রদেশে বাবা রামচন্দ্র। তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে পড়বে, মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। বাবা রামচন্দ্রের ভূমিকা কী ছিল অসহযোগ আন্দোলনে? 2 নম্বরে প্রশ্ন আসতে পারে অথবা 4 নম্বরে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো বাবা রামচন্দ্রের ভূমিকা কিন্তু অপরিসীম ছিল। তিনি কৃষকদেরকে জাগ্রত করে তুলে, তাদের অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তাদেরকে জাগ্রত করে তোলে। ঠিক আছে, তারা বাইরে বেরিয়ে আসে, ইংরেজের সাথে লড়াই করার চেষ্টা করে। তো এই হলো কথা। তো বাবা রামচন্দ্র এতটাই তীব্র আন্দোলন গড়ে তোলে যে ইংরেজদের পক্ষে সেই আন্দোলনের সাথে মোকাবিলা করা একদম অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ইংরেজরা হিমশিম খেয়ে গেছিল এই আন্দোলনকে মোকাবিলা করতে। ঠিক আছে, তো অবশেষে ইংরেজরা বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে বাবা রামচন্দ্রকে ইংরেজরা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর এই আন্দোলন অনেকটাই দুর্বল হয়। এর পরবর্তীকালে কি হয়? এর পরবর্তীকালে কৃষকরাও কিন্তু থেমে থাকেনি। কৃষকরা কিন্তু থেমে থাকার কিন্তু লোক না কিন্তু। ঠিক আছে, তারা কিন্তু কিছু না কিছু একটা করবেই। তো কৃষকরা কি করে? কৃষকরাও নিজেই তারা আন্দোলনে যুক্ত হয়, তারা আরও ঘোরতর আন্দোলন গড়ে তোলে এবং কি হয় অবশেষে আন্দোলনের চাপে ইংরেজরা অযোধ্যা খাজনা আইন পাশ করে। এই আইন হিসাবে কৃষকদের যে খাজনার পরিমাণ ছিল, যে রাজস্বের পরিমাণ ছিল, সেটা অনেকটা কমিয়ে দেওয়া হয়। আগে যা ছিল তার থেকে প্রচুর পরিমাণে কমিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তার জন্য কৃষকরা কিন্তু খুশি হয়। এতে কিন্তু আন্দোলন অনেকটাই দমে গেছিল ইংরেজরা যখন কৃষকদের কথা শোনে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ইংরেজরা কিন্তু কৃষকদের খাজনা কিন্তু নেওয়া বন্ধ করে দেয়নি, কিন্তু খাজনা কমিয়ে দিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে লাগবে। এরপরে কি হলো? এরপরে যে ঘটনা সেটা হচ্ছে গান্ধীজি যখন অহিংসার পথে অহিংসাভাবে এই আন্দোলনকে সফল করার লক্ষ্যে গোটা ভারতবর্ষে ঘুরছেন, সব জায়গাতে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এই আন্দোলন, সেই সময় একটা ঘটনা ঘটলো 1922 সালে 5ই ফেব্রুয়ারি। খুবই ইম্পর্টেন্ট ঘটনাটা, তোমরা অবশ্যই পড়বে, পরীক্ষায় আসুক না আসুক এটা জানতে হবে। ঠিক আছে, 1922 সালে 5ই ফেব্রুয়ারি ঘটনাটা ঘটে। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে চৌরি চৌরার ঘটনা। চৌরি চৌরা ঘটনা আবার কি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, চৌরি চৌরা ঘটনাটা আসলে কি ঘটনা, সেটা আমি বুঝাই বলেছি। সেটা হচ্ছে উত্তরপ্রদেশের চৌরি চৌরা বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামে ওখানে একটা থানা ছিল। সেখানে কিছু কৃষকরা, কিছু শ্রমিকরা, কিছু সাধারণ লোক ওরা আন্দোলন করতে শুরু করে। এখন প্রশ্ন, আন্দোলন করিচ্ছে কোথায় করিচ্ছে? গ্রামে রাস্তাঘাটে এরা আন্দোলন করে বেড়াবে? না, সে তো করবে না। আন্দোলন তারা করছিল কোথায়? আন্দোলন তারা করছিল থানার সামনে।
সেখানে ইংরেজদের থানা ছিল, সেই থানায় পুলিশ ছিল অনেক, সেই পুলিশদের সামনে তারা আন্দোলন করেছিল। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আন্দোলন করাটা সমস্যা না, সমস্যা একটাই, সেটা হচ্ছে যে তারা আন্দোলন করতে করতে তাদের আন্দোলন অহিংসা থেকে, তাদের আন্দোলন অহিংসা থেকে হিংসার পথে চলে যায়। হিংসা মানে কি? হিংসা মানে আমি একটু আগে বললাম, মারামারি গণ্ডগোলের পথে চলে যায়। এবং সেখানে তারা কি করে, সেখানে সমস্ত থানাকে ঘিরে ধরে তারা সেই থানার সমস্ত পুলিশদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করে সেই গ্রামের কৃষকরা। ঠিক আছে, ঘটনাটা ঘটলো, এই ঘটনা যখন গান্ধীজির কানে গেল, তখন গান্ধীজি ঠিক করলো যে তিনি এই অহিংসা অসহযোগ আন্দোলন আর করবেন না, তিনি আন্দোলন তুলে নেবেন। তখন থেকে এই 1922 সালে 5ই ফেব্রুয়ারি পর থেকে অহিংসা অসহযোগ আন্দোলন দমে গেল। অহিংসা অসহযোগ আন্দোলনে যে ক্রেজ ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। মানুষজন গান্ধীজিকে গালাতে লাগলো যে তিনি কেন এটা বন্ধ করলেন। গান্ধীজি সরাসরি উত্তর দিলেন যে এই আন্দোলন ছিল অহিংসা আন্দোলন, কাউকে মারামারি করা, কারোর সাথে মারামারি করা, কাউকে হত্যা করা এই আন্দোলনের কিন্তু কোনো লক্ষ্য না। তাই তিনি এই আন্দোলন কিন্তু বন্ধ করেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে দুটো জিনিস পড়লাম, একটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, একটা হচ্ছে অহিংসা অসহযোগ আন্দোলন। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। পরের ভিডিওগুলো পার্ট করে আসবে। এটা এই ভিডিওর পার্ট 1, এরপরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4 করে প্রত্যেকটা ভিডিও পরপর করে আসবে এই অধ্যায়ে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।